মেয়ের একটু রেসপন্স করলে হয়। আমাকে কি একদম স্পষ্ট শুনতে পাচ্ছ? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মানে দেখতে এবং শুনতে সমস্যা হচ্ছে না, ঠিক আছে। তো আমাদের আজকের যে মানে প্র্যাকটিসটা করতে চেয়েছি আমরা, এমসিকিউ প্র্যাকটিস করতে চেয়েছি, দ্বিতীয় পত্র, দ্বিতীয় অধ্যায় জৈব রসায়ন। তো এখান থেকে আসলে যে এমসিকিউগুলো হয়, তো এই এমসিকিউগুলো কিন্তু আসলে মানে প্র্যাকটিস না করলে, এই অধ্যায় থেকে এমসিকিউগুলো প্র্যাকটিস না করলে গুলিয়ে যায়। হ্যাঁ, একই রকম ব্যাপার অনেক রয়ে গেছে। তো আমরা শুরু করি আসলে। হ্যাঁ, শুরু করে দিই। দেখো, এমসিকিউ প্র্যাকটিস। তো প্রথম যে কোয়েশ্চেনটা আমরা সলভ করব, দেখো লেখা আছে কোনটি ইলেকট্রোফাইল। কোনটি ইলেকট্রোফাইল? তো এখন এটা সম্বন্ধে আসলে আমাদেরকে ডিটেইল জানতে হবে। আমাদের একটা কোয়েশ্চেন এখানে ইলেকট্রোফাইল। তো আমাদের তো ইলেকট্রোফাইল একটা শুধু না, আসলে অনেক অনেক আছে। তো তোমাকে বুঝে বুঝে করতে হবে আসলে। হ্যাঁ, বুঝে করতে হবে। যেমন তোমাকে আমি বলছি, ইলেকট্রোফাইল এর এক্সপ্লেনেশন তোমরা, এটা ডেফিনেশন তোমরা জানো, শিখে ফেলার কথা। তো ইলেকট্রোফাইল হচ্ছে যারা বিক্রিয়া করার সময় ইলেকট্রন গ্রহণ করে। হ্যাঁ, যদি কোনো সাবস্টেন্স তোমার পজিটিভলি চার্জড হয়, মানে পজিটিভ কোনো আয়ন যদি হয়, অথবা তোমার যাদের মধ্যে ইলেকট্রন ঘাটতি আছে, অষ্টকে অসম্পূর্ণতা আছে বা ইলেকট্রন ঘাটতি থাকে, তারা হলো ইলেকট্রোফাইল। এই ধরনের রাসায়নিক সত্তাগুলো তোমার বিক্রিয়া করার সময় কার কাছে ইলেকট্রন আছে, হ্যাঁ, তার সঙ্গে যুক্ত হয়। অর্থাৎ এরা ইলেকট্রনকে আকর্ষণ করে। তো ইলেকট্রনকে আকর্ষণ করে, এই জন্য যারা পজিটিভ তারা হবে ইলেকট্রোফাইল, ইলেকট্রন আকর্ষী। আর যাদের মধ্যে ইলেকট্রন ঘাটতি আছে, অষ্টক অসম্পন্নতা আছে, তারা হবে ইলেকট্রোফাইল। তো আমাদের এখানে যে চারটা অপশন আছে দেখো বাবা, এক হচ্ছে ফসফিন। তো ফসফিন কিন্তু তোমার নাইট্রোজেনের মতোই ফসফরাসেও একটা মুক্তজোড় ইলেকট্রন থাকে। কাজে এইটা কিন্তু ইলেকট্রন পজিটিভ তো না, সে ইলেকট্রন ঘাটতিও না, এটা ইলেকট্রন সমৃদ্ধ। হ্যাঁ, বরং এইটা উল্টা, তোমার যেখানে পজিটিভ আছে, ধনাত্মক চার্জ আছে, তার দিকে ধাবিত হবে। এটা একটা কেন্দ্রাকর্ষী বিকারক। এরপরে দেখো পানি। তো পানিতে কিন্তু অক্সিজেনেরও মুক্তজোড় ইলেকট্রন থাকে, এটাও কিন্তু এর মতোই বিক্রিয়া করার সময় কেন্দ্রকে আকর্ষণ করে। এরপরে তোমার আছে দেখো বোরন ট্রাইফ্লোরাইড। তো বোরন ট্রাইফ্লোরাইড এইটা যে অষ্টক সংকুচিত একটা যৌগ। আমরা জানি বোরনের যোজনী 3। এই যখন ফ্লোরিনকে সংযুক্ত করে নিজের সাথে, তখন তার কিন্তু 1 জোড়া 2 জোড়া 3 জোড়া হয়। তো 3 জোড়া ইলেকট্রন হয় অষ্টকের চেয়ে কম থাকার কারণে, তখন কি হবে? এটা অষ্টকে ঘাটতি হবে। আচ্ছা, আমার স্লাইডটা চলে গেছে পাশে। অষ্টকে ঘাটতি হবে। তো এইটা হচ্ছে তাহলে অষ্টক ঘাটতি, যেহেতু এটা অবশ্যই, তাহলে এটা হবে ইলেকট্রন আকর্ষী বিকারক। আমাদের কোয়েশ্চেন হচ্ছে কোনটি ইলেকট্রোফাইল বা ইলেকট্রন আকর্ষী বিকারক। আশা করি তোমরা বুঝে ফেলেছ যে এটাই হবে আমাদের ইলেকট্রোফাইল। তো এখন আমরা দেখব আরেকটা ব্যাপার, আমি তোমাদের বলি। এখানে একটা অপশন, যেটা ঘ, যে অপশনটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু আসলে এটা মিস্টেক হয়ে গেছে। এটাও কিন্তু একটা ইলেকট্রন আকর্ষী বিকারক। তো এখন আমি তোমাদেরকে, মানে এইটাও আমাদের অ্যান্সার কিন্তু গ এবং ঘ দুটোই তোমার সঠিক ছিল। তো এখন আমরা শিখবো আসলে কারা কারা ইলেকট্রন আকর্ষী, এদের একটা চার্ট আমরা শিখে ফেলবো। হ্যাঁ, আমাদের উত্তর কিন্তু দুটো বাবা, গ এবং ঘ দুটোই। তো আমরা এখন দেখব যে আসলে এই
মানে চারটা কোথায় মানে বড় করে শিখি আমরা। দেখো আমরা তো বললাম যে যত পজিটিভ চার্জ আছে তারা কিন্তু ইলেকট্রনকে আকর্ষণ করে। পজিটিভ চার্জ যত আছে তারা এক। নাম্বার দুই, অবস্থান্তর মৌলগুলো কিন্তু ফাঁকা অরবিটাল থাকার কারণে এরাও কিন্তু ইলেকট্রনকে আকর্ষণ করে। হ্যাঁ, অবস্থান্তর মৌল এবং তাদের আয়নগুলো, অবস্থান্তর মৌলের আয়ন এরা কিন্তু ইলেকট্রন গ্রহীতা বাবা। হ্যাঁ, ইলেকট্রনকে তারা গ্রহণ করতে চেষ্টা করে। এরপরে তোমার যারা ইলেকট্রন স্বল্প যৌগ আছে, ইলেকট্রন স্বল্প তার মানে হলো গিয়ে ইলেকট্রন ঘাটতি যাদের মধ্যে আছে, অষ্টক অসম্পূর্ণ যাদের আছে, তারাও কিন্তু তোমার করবে, এই যে কি বলে এটাকে, ইলেকট্রনকে আকর্ষণ করবে। দেখো আমি আসলে লিখে ফেলেছি তো তোমাদেরকে এখানে সুইচ করতে ভুলে গিয়েছিলাম। তো দেখো অনেক কিছু লিখছি, তোমরা দেখতে পাওনি আসলে। হ্যাঁ, এখানে বোরন ট্রাই ফ্লোরাইডের কথা বলেছিলাম যে বোরনের যোজনী 3, সে তোমার 6টা ইলেকট্রন, তাকে কেন্দ্র করে 6টা ইলেকট্রন থাকে। হ্যাঁ, লেখা হয়নি, দেখো এখন দেখো। আর হলো সালফার ডাইঅক্সাইড, গ এবং ঘ দুটোই কিন্তু অ্যান্সার। তো আমি তোমাদের জন্য লিখতেছি। দেখো এখানে যে 1 নম্বর হচ্ছে যে পজিটিভ চার্জ যাদের মধ্যে আছে তারা ইলেকট্রনকে আকর্ষণ করে। অবস্থান্তর মৌল, তাদের আয়ন, এদের মধ্যে ইলেকট্রন থাকে, ফাঁকা অরবিটাল থাকে, কাজে তারাও কিন্তু ইলেকট্রনকে আকর্ষণ করে। ইলেকট্রন স্বল্প যৌগ যারা, ইলেকট্রন ঘাটতি আছে, অষ্টক অসম্পন্ন আছে, তারাও কিন্তু তোমার এই ইলেকট্রন আকর্ষী বিকারক। আর একটা তোমাদেরকে মানে খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো অধাতুর অক্সাইড। তো অধাতুর অক্সাইড এদের ক্ষেত্রেও কেন্দ্রীয় অধাতুটির ইলেকট্রন ঘাটতি থাকে কিন্তু। হ্যাঁ, কেন্দ্রীয় অধাতুর ইলেকট্রন ঘাটতি থাকে কিভাবে, যে যখন সালফারের সাথে অক্সিজেন সংযুক্ত হয়েছে, তো যেহেতু অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা সালফারের চেয়ে বেশি, তো ডেফিনেটলি এই অক্সিজেন কি করেছে, তোমার বন্ধন ইলেকট্রনগুলোকে নিজের দিকে সরিয়ে এনেছে। সরিয়ে এনে কেন্দ্রীয় সালফারের মধ্যে ইলেকট্রন ঘাটতি সৃষ্টি করেছে। এটা সালফার ডাইঅক্সাইডের স্ট্রাকচারাল ফর্মুলা। তো এইখানে দেখো, যেহেতু তোমার অক্সিজেন সালফারের সঙ্গে সংযুক্ত হয়ে আছে, কাজে কোনো সন্দেহ নাই যে অক্সিজেন কি করেছে, অক্সিজেন ওই বন্ধন জোড়া ইলেকট্রনগুলোকে সে নিজের দিকে সরিয়ে এনেছে। সরিয়ে এনে তোমার কেন্দ্রীয় সালফারের মধ্যে ইলেকট্রনের ঘাটতি সৃষ্টি করেছে। এইভাবে যত তুমি অধাতুর অক্সাইড পাবা, মনে রাখবা যে অক্সিজেনগুলো বন্ধন ইলেকট্রন জোড়াকে নিজের দিকে সরিয়ে রাখে, ফলে কেন্দ্রীয় অধাতুতে ইলেকট্রন ঘাটতি সৃষ্টি হয়। ফলে কেন্দ্রীয় অধাতুর মধ্যে ইলেকট্রনের ঘাটতি সৃষ্টি হয়। সো এইভাবে দেখো, নাইট্রোজেন ট্রাই অক্সাইড, নাইট্রোজেন পেন্টা অক্সাইড, সালফার ট্রাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড। হ্যাঁ, তো এভাবে আমাদের যত অধাতুর অক্সাইড আছে সবার ক্ষেত্রে মনে রাখবা যে কেন্দ্রীয় পরমাণুতে ইলেকট্রন ঘাটতি আছে। সো তুমি যদি এই চারটা মুখস্থ করে ফেলো, তাহলে অবশ্যই আমাদের যত রকমভাবেই এমসিকিউয়ে কোয়েশ্চেন করা হোক যে নিচের কোনটি ইলেকট্রোফাইল, আমি আশা করি তোমরা আর ভুল করবে না। এই ছকটা মানে এইভাবে মনে রাখবা, যত পজিটিভ চার্জ আছে, অবস্থান্তর মৌল তাদের আয়ন, ইলেকট্রন স্বল্প যৌগ যেগুলো ইলেকট্রন ঘাটতি আছে, অষ্টক অসম্পন্ন আছে, হ্যাঁ, বোরন ট্রাইফ্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এভাবে যে যৌগগুলো তোমরা শিখেছ। আর অধাতুর অক্সাইড, যে কেন্দ্রীয় অধাতুটা মানে পজিটিভলি চার্জড হয়ে যায়, ফলে তারা বিক্রিয়া করার সময় ইলেকট্রনকে আকর্ষণ করে এবং ইলেকট্রন গ্রহণ করে। সো আমাদের প্রথম যে কোয়েশ্চেনটা এটা হয়ে গেল। তো এরপরে আমরা দেখব 2 নম্বর কোয়েশ্চেন। তো আমরা চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 2-এ। এইবার দেখো যে কি বলেছে, যে নিচের কোনটি সঠিক। এই কোয়েশ্চেনগুলো একটু ভেজাল থাকে। দেখো প্রথমে কি বলেছে, 1 নম্বরে বলেছে 2 হাইড্রক্সি বিউটানল আলোক
সমানতা প্রদর্শন করবে। আমরা আগে পড়ে নিই ব্যাপারটা। 2-হাইড্রোক্সিবিউটানল, 2-হাইড্রোক্সিবিউটানল আলোক সক্রিয়তা বা আলোক সমানতা প্রদর্শন করবে। আচ্ছা গেল, এটা 1 নম্বর অপশন, আমরা পরে ব্যাখ্যা করছি। এনানসিওমার দ্বয়ের সমমোলার মিশ্রণের আলোক সক্রিয়তা থাকে না। এইটা কিন্তু আমরা পড়েছি বাবা, হ্যাঁ। এনানসিওমার ডি এবং এল কাঠামো, এদের সমমোলার মিশ্রণ হলে আলোক সক্রিয়তা থাকে না। সো অপশন 2 এটা কিন্তু সঠিক। এরপরে বলেছে ফিউরান, ফিউরান একটা সুষম চাক্রিক, ফিউরান একটা সুষম চাক্রিক অ্যারোমেটিক যৌগ। তো সুষম চাক্রিক অ্যারোমেটিক যৌগ, তো তোমরা এটা থাকলো তোমাদের মাথায় থাকো, তোমরা দ্রুত যদি খাতায় তুলে ফেলো কোয়েশ্চেনগুলো, অথবা আমি গতকালকে যে কোয়েশ্চেনের সেটগুলো দিয়েছি সেইটাও যদি দেখো, তাহলে কিন্তু ওখান থেকে মিলাই নিতে পারবা। যদিও তোমারটার সাথে নাম্বার মিলবে না, বাট সিরিয়ালে কিন্তু তুমি একটা কোথাও পাবা। এটা সবগুলো যেহেতু পড়ানো হয় নাই, এই জন্য আমরা মানে দিয়েছি সবগুলোই তোমাদের কাছে, কিন্তু ওখান থেকে বেছে বেছে তোমাদের যতটুকু পড়ানো হয়েছে এই পর্যন্ত সেগুলো থেকে দেখাচ্ছি, হ্যাঁ। তো এখন আমরা চলে যাই বোর্ডে, চলে আসি। দেখো যে প্রথম কোয়েশ্চেন হচ্ছে বিউটানল 2 আলোক সমানতা প্রদর্শন করবে। তো বিউটানল 2 আলোক সমানতা যে প্রদর্শন করবেই তো। তুমি এখানে খেয়াল করো, দিস ইজ দ্য স্ট্রাকচারাল ফর্মুলা অফ বিউটানল 2। তো এইখানে দেখো যে তোমার এই যে দ্বিতীয় কার্বনটা, হ্যাঁ, দ্বিতীয় কার্বনটা কিন্তু একটা কাইরাল কার্বন। সেকেন্ড কার্বন ইজ আ কাইরাল কার্বন। তো আমরা জানি কোনো জৈব যৌগে যদি কাইরাল কার্বন থাকে তাহলে অবশ্যই সেটা আলোক সক্রিয় হবে এবং সে আলোক সমানতা প্রদর্শন করবে। এবং যদি কোনো যৌগে একটা কাইরাল কার্বন থাকে তাহলে সে দুটো আলোক সমানতা তৈরি করে। বুঝতে পেরেছ? আচ্ছা, তো ডিএল কাঠামো তৈরি করে। যেহেতু এখানে কাইরাল কার্বন আছে, কার্বনের এক হাতে মিথাইল, এক হাতে হাইড্রোক্সিল, এক হাতে হাইড্রোজেন, আর এক হাতে ইথাইল, কাজে অবশ্যই এটা কাইরাল কার্বন থাকায় অপটিক্যাল অ্যাক্টিভিটিস বা অপটিক্যাল আইসোমারিজম দেখাবে সে। আচ্ছা, তাহলে প্রথম 1 নম্বর অপশনটা আসলে সঠিক। 2 নম্বর অপশনে বলা হয়েছিল যে এনানসিওমার দ্বয়ের সমমোলার মিশ্রণের আলোক সক্রিয়তা থাকে না, এটাও ঠিক আছে। 3 নম্বর বলা হয়েছে ফিউরান, দিস ইজ স্ট্রাকচার অফ ফিউরান। আমরা যখন জৈব যৌগের সূচনা দ্বিতীয় অধ্যায়টা পড়েছো তখন একদম অ্যারোমেটিক যৌগ, অ্যালিফিটিক এবং অ্যারোমেটিক যৌগের যে শ্রেণীবিভাগ ছিল সেখানে কিন্তু ফিউরানকে দেখানো হয়েছিল বিষম চাক্রিক। কেন? যে সকল চক্রের মধ্যে কার্বন ছাড়াও ভিন্ন মৌল থাকে। এখানে ফিউরানের স্ট্রাকচার এটা, কিন্তু এই ফিউরানের স্ট্রাকচারে এই মাথাতে কার্বন আছে, এখানে কার্বন আছে, এখানেও কার্বন আছে, এখানেও কার্বন আছে, কিন্তু মাঝখানে কিন্তু চক্রের মধ্যে কিন্তু একটা অক্সিজেন ঢুকে গেছে। তো চক্রের মধ্যে যখন অক্সিজেন ঢুকে গেছে, অন্য কোনো মৌল চলে এসেছে, কাজে এটা বিষম চাক্রিক। সো এই অপশনটা ভুল। এই অপশনটা ভুল হলে আমাদের অ্যান্সার চলে যাচ্ছে কয়ে, হ্যাঁ। তাহলে আমাদের এমসিকিউ নাম্বার 1, এমসিকিউ নাম্বার 2 আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, আমরা আবার কোথায় চলে যাই? এমসিকিউ অপশনে চলে যাচ্ছি। এরপরে দেখব আমরা 3 নাম্বার। আবার বলা হয়েছে কোনটা ইলেকট্রোফাইল। এইবার কিন্তু তোমার নিজের বলা উচিত। আমি যদিও বাকিগুলোও ব্যাখ্যা করব, আমি অন্যগুলো কি, বাট এইখান থেকে তুমি জানো যে ইলেকট্রোফাইলের একটু আগে চার্ট দিয়েছিলাম, যারা পজিটিভ, যাদের কাছে কি আছে তোমার অবস্থান্তর মৌল, তাদের আয়নগুলো। এরপরে বলেছিলাম যে ইলেকট্রন ঘাটতি যাদের থাকে, অষ্টক অসম্পন্ন, আর হলো তোমার 4 নম্বর ছিল কারা, অধাতুর অক্সাইডগুলো ছিল। তো এইখানে দেখো অপশন 1-এ আছে অ্যামোনিয়া। তো অ্যামোনিয়াতে আমরা জানি নাইট্রোজেনের মুক্তজোড় ইলেকট্রন আছে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ তোমার অ্যালকোহল। তো অ্যালকোহলেও কিন্তু যে কার্যকরী মূলক যেটা CH3CH2OH, এই অক্সিজেনে কিন্তু মুক্তজোড় ইলেকট্রন থাকার কারণে ও কিন্তু একটা নিউক্লিওফাইল। তাহলে আমাদের প্রথমটা অ্যামোনিয়া, এটা গেল একটা তোমার নিউক্লিওফাইল বা কেন্দ্রাকর্ষী বিকারক, মুক্তজোড় থাকার কারণে। এরপরে অ্যালকোহল, এখানেও অক্সিজেনের মুক্তজোড় থাকার কারণে সেও কিন্তু একটা কেন্দ্রাকর্ষী বিকারক। এখন অ্যালুমিনিয়াম, এইটা কিন্তু অষ্টক সংকুচিত একটা যৌগ।
তো অ্যালুমিনিয়াম যেহেতু অষ্টক সংকুচিত, তাহলে এটাই হলো আমাদের ইলেকট্রন আকর্ষী বিকারক, এটাই ইলেকট্রন আকর্ষী বিকারক হবে। গুড, অনেকে অ্যান্সার দিয়ে ফেলেছো, ভেরি গুড। আর শেষে যে দেখতে পাচ্ছ ফসফরাস পেন্টাক্লোরাইড, তাহলে এটা আমাদের অ্যান্সার হচ্ছে এটাও না, এটাও না, বাকি সবগুলো কেন্দ্রাকর্ষী। শেষে যে দেখতে পাচ্ছ ফসফরাস পেন্টাক্লোরাইড, সরি ফসফরাস ট্রাইক্লোরাইড, এখানেও কিন্তু তোমার তোমার এই যে ফসফরাসে নাইট্রোজেনের মতো মুক্তজোর আছে। তুমি জানো যে নাইট্রোজেন যখন তার যোজনী 3টা ব্যবহার করে অ্যামোনিয়া তৈরি করে তখনও মুক্তজোর থাকে, যখন সেই নাইট্রোজেন 3টা যোজনী ব্যবহার করে ক্লোরিনকে যুক্ত করায় নাইট্রোজেন ট্রাইক্লোরাইড, তখনও তার মুক্তজোর ইলেকট্রন থাকে। তো ঠিক একই রকম ফসফরাস যখন তোমার 3টা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে ফসফিন তৈরি করে মুক্তজোর থাকবে, ফসফরাস যখন 3টা ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়ে ফসফরাস ট্রাইক্লোরাইড তৈরি করবে তখনও তার মুক্তজোর ইলেকট্রন থেকে যাবে। তো বেশ ভালো কথা, অনেকের অ্যান্সারই হয়েছে, অনেকেই দেখি অ্যান্সার দিয়েছো তোমরা। হ্যাঁ, অনেকেই অ্যান্সার দিয়েছো, খুব ভালো কথা, পেরেছো তোমরা। আচ্ছা, তাহলে এখন আমরা পরবর্তী যে এমসিকিউ সেখানে চলে যাচ্ছি। 4 নাম্বার দেখো, কোন মূলকটি বেশি অগ্রাধিকার প্রাপ্ত? কোন মূলকটি বেশি অগ্রাধিকার প্রাপ্ত? তো তোমাকে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে ওই যে আমরা নামকরণের সময়, আমরা গত বৃহস্পতিবার নামকরণের যে ক্লাসটা নিয়েছি, ওই নামকরণের সময় তোমাদেরকে আমরা অ্যাসিডের যে ক্রমটা সাজিয়ে দিয়েছিলাম, অ্যাসিডের ক্রম যে সাজিয়ে দিয়েছিলাম, সেইখানে কিন্তু সবার উপরে ছিল কার্বক্সিলিক অ্যাসিড, তারপরে ছিল সালফোনিক অ্যাসিড। হ্যাঁ, আমি তোমাদেরকে আমার ক্যামেরায় সুইচ করছি, দেখো ফার্স্ট এই তোমার সবার উপরে ছিল এই জৈব অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিড, তারপরে ছিল ফসফোনিক অ্যাসিড, হ্যাঁ, এরপরে ছিল অ্যাসিড হ্যালাইড, হ্যাঁ, তারপরে ছিল অ্যাসিড এস্টার, সরি অ্যাসিড অ্যানহাইড্রাইড, এটা অবশ্য ওখানে ছিল না, হ্যাঁ, তারপরে তোমার এখানে অ্যাসিড এস্টার ছিল, COOR অ্যাসিড এস্টার, তারপরে তোমার ছিল অ্যাসিড অ্যামাইড, এই হচ্ছে গিয়ে আমাদের তোমার ক্রোম, তারপরে এখানে নাইট্রাইল ছিল, তারপরে ছিল অ্যালডিহাইড। এখন তোমাকে না এই ক্রমটা মুখস্থ করতে হবে, এইভাবে তোমাকে মুখস্থ রাখতে হবে যাতে এই ধরনের কোয়েশ্চেন তুমি অ্যাটেন্ড করতে পারো পরীক্ষাতে। অবশ্যই বোর্ড পরীক্ষাতেও অবশ্যই এইরকম কোয়েশ্চেন করা হয়ে থাকে যে নিচের কোনটি অধিক অগ্রাধিকার প্রাপ্ত, নিচের কোনটি অধিক অগ্রাধিকার প্রাপ্ত। সো তুমি ওইভাবেই এটাকে শিখে রাখো। তাহলে দেখতে পাচ্ছ আমাদের যে 4টা অপশন আছে, আমরা কোয়েশ্চেনে চলে গেলাম। আমাদের যে 4টা অপশন আছে, এই প্রথম যে অপশনটা আছে সেটা হলো অ্যালডিহাইড। তো অ্যালডিহাইড তো অনেক নিচে দেখা যাচ্ছে, আমাদের তোমরা তুলে ফেলেছো নিশ্চয়ই। এরপরে আছে অ্যাসিড অ্যামাইড, CONH2 অ্যাসিড অ্যামাইড, তো এটাও আছে, পজিশন একটু উপরে আছে। তারপরে কিটোন আছে, কিটোনের পজিশন আবার নিচে। এখানে সালফোনিক অ্যাসিড মূলক আছে। তো সালফোনিক অ্যাসিড মূলক থাকার অর্থ হলো এইটা তাহলে এখন আমাদের অ্যান্সার, ঠিক আছে? তো এইটা হবে আমাদের অ্যান্সার, অর্থাৎ আমাদের 4 নম্বর MCQ এর উত্তর হবে ঘ। খ না বাবা, হ্যাঁ সৃজানা তুমি লিখেছো খ, খ হবে না, কারণ এটা অ্যাসিড অ্যামাইড, এটা ঠিক আছে, বাট অ্যাসিডের ওপরে কিন্তু কি আছে আবার, মানে ওই অ্যাসিড অ্যামাইডের উপরে কিন্তু অ্যাসিড আছে। তোমরা জেনে থাকবা যে জৈব অ্যাসিড কিন্তু দুই প্রকার, হ্যাঁ, ওইভাবে তোমাদের শেখানো হয় নাই। একটা হলো জৈব অ্যাসিডের প্রথমটা হলো কার্বক্সিলিক অ্যাসিড, আর একটা কিন্তু তোমার সালফোনিক অ্যাসিড। সো অ্যাসিডগুলো হচ্ছে গিয়ে সক্রিয়তার দিক থেকে সবার উপরে। এরপরে এই যে দিজ আর অ্যাসিড জাতক, এগুলোকে কিন্তু অ্যাসিড থেকে উদ্ভূত জাতক বলা হয়। নামও কিন্তু এটার অ্যাসিড এস্টার, অ্যাসিড অ্যানহাইড্রাইড, অ্যাসিড অ্যামাইড, অ্যাসিড এস্টার, এটা অ্যাসিড অ্যানহাইড্রাইড, অ্যাসিড অ্যামাইড, আবার বলছি অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যানহাইড্রাইড, অ্যাসিড এস্টার, এরপর শেষেরটা হলো অ্যাসিড অ্যামাইড। তো এইভাবে তোমার মানে অ্যাসিড এবং অ্যাসিডের জাতক এরা হলো সবার উপরে। আর দুটো অ্যাসিড আছে, এই আমাদের কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে? তো ওটা যদি না থাকে তাহলে হবে সালফোনিক অ্যাসিড। তো যাই হোক, তোমাকে আমরা সামনে আরও এরকম পাবো, তখন তুমি দেখবা যে আসলে এই পারবা এখন এরপর থেকে। দেখো এরপরে দেখো আবার কোশ্চেন করা হয়েছে,
এইবার 5 নাম্বারটা দেখো, নিচের কোনটি নিউক্লিওফাইল? এই কোয়েশ্চেনগুলো বোর্ডে এবং আমাদের কলেজগুলোতে এত বেশি আসে, এই জন্য এটা নিয়েই বেশি একটু করতে হচ্ছে, এখান থেকে কমন পাবা। এরকমও হতে পারে একটা এমসিকিউ আসছে কোনটি ইলেকট্রোফাইল, আর একটা দেখবা যে ওই কোয়েশ্চেনেই হতেই পারে যে আসছে কোনটা নিউক্লিওফাইল। সো আমরা দেখি এখন কি বলতেছে এখানে, যে প্রথমটা হচ্ছে যে ক্লোরোফর্ম, এটা হ্যাঁ CHCl3 ক্লোরোফর্ম। আমি দেখতে সমস্যা হচ্ছে দূর থেকে। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে ফসফরাস ট্রাইক্লোরাইড, বোরন ট্রাইক্লোরাইড এবং ফেরিক ক্লোরাইড কোনটি নিউক্লিওফাইল? তার মানে হচ্ছে কার মধ্যে ইলেকট্রন বেশি আছে যে একটা পজিটিভকে, নিউক্লিয়াসকে আকর্ষণ করে। তো তুমি বুঝতেই পারছো বাবা যে তোমার মাঝখানে যে খ, যে অনেকে খ কি লিখে ফেলেছো, 5-এর খ, ভেরি গুড। খ কারণ হচ্ছে স্যার অ্যানহাইড্রাইড কি? আচ্ছা, অ্যানহাইড্রাইড, আচ্ছা বলতেছি, দেখো বলে এখানে কোয়েশ্চেন করতেছো। অ্যানহাইড্রাইড হলো তোমার অ্যাসিড থেকে আসা একটা জাতক। অ্যাসিড, তোমার যখন অ্যাসিড অধ্যায়টা পড়াবো তোমাদেরকে, অ্যাসিডের অংশটা যখন পড়াবো, তখন তুমি দেখবা যে অ্যাসিড হ্যালাইড। আমরা কিন্তু আগামী বৃহস্পতিবার একটা, আচ্ছা তাহলে বলে ফেলি, আগামী বৃহস্পতিবার আমাদের নেমিং যেটা আছে না, নেমিংয়ের ক্লাসটা আছে, ওই ক্লাসে আমরা অ্যাসিড তো শিখে ফেলেছি সেদিন, আমরা অ্যাসিডের জাতকগুলো শিখবো। তো তখন তুমি অ্যাসিড অ্যানহাইড্রাইডের অ্যান্সার পেয়ে যাবা। তাহলে এখন আর না বলি আমরা, হ্যাঁ, আমরা নেক্সট দিন পেয়ে যাবো ইনশাল্লাহ। তো যাই হোক, তো এখন আমাদের কোয়েশ্চেনে চলে যায়। আবার কোয়েশ্চেনটা ছিল, প্রথম অপশন ছিল ক্লোরোফর্ম। তো ক্লোরোফর্মের স্ট্রাকচারটা দেখতে হবে, না হলে কিন্তু তুমি মুখস্থ করে বসে থেকে তো লাভ নাই। এটা হচ্ছে ক্লোরোফর্ম, হ্যাঁ। তারপর দ্বিতীয়টা ছিল কি ফসফরাস, কি ছিল? ফসফরাস ট্রাইক্লোরাইড। তো ফসফরাস ট্রাইক্লোরাইডে তুমি জানো যে ফসফরাসের লন পেয়ার ইলেকট্রন থাকে। বোরন ট্রাইক্লোরাইড, তো বোরন ট্রাইক্লোরাইডে কিন্তু আমার ইলেকট্রনের ঘাটতি থাকে। এরপরে তোমার আছে কি ফেরিক ক্লোরাইড, তো ত্রিযোজি ফেরিক ক্লোরাইড, এখানেও ইলেকট্রনের ঘাটতি আছে। সো এখন দেখা যাচ্ছে বাবা যে বোরন ট্রাইক্লোরাইড, ইউ নো ইট, হ্যাঁ, বোরন ট্রাইক্লোরাইডের ব্যাপারে তোমরা কিন্তু জানো যে এটা ঘাটতি থাকে। ফেরিক ক্লোরাইডের মধ্যেও তোমার জানা আছে ঘাটতি থাকে, কিন্তু ফসফরাস ট্রাইক্লোরাইডে ইলেকট্রন সমৃদ্ধতা আছে। তো ফসফরাস ট্রাইক্লোরাইডে ইলেকট্রন সমৃদ্ধতা থাকায়, ইলেকট্রন মুক্তজোড় ইলেকট্রন থাকায় অবশ্যই এরা বিক্রিয়ার সময় কোনো কেন্দ্রকে আকর্ষণ করে। দ্যাটস ওয়াই এরা কেন্দ্র আকর্ষী বিকারক, ঠিক আছে, পজিটিভকে আকর্ষণ করে। তো হোয়াট অ্যাবাউট ক্লোরোফর্ম? হ্যাঁ, ক্লোরোফর্ম সম্বন্ধে তোমাদের আইডিয়াটা কি? ক্লোরোফর্মটা কি হবে? ক্লোরোফর্মটা হবে, দেখো যে একটা কার্বনের সাথে, এটা আসলে ইট ওয়াজ মিথেন, মিথেনের একটা 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 এভাবে তিনটা হাইড্রোজেন যখন ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়, তিনটা হাইড্রোজেন যখন ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হবে তখন তৈরি হবে ক্লোরোফর্ম। এবং এই ক্লোরোফর্মে তোমার ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহীতা, সো এদিকে ইলেকট্রন টেনে নিয়েছে, আবার আরেকটা ক্লোরিন, সেও এদিকে ইলেকট্রন নিজের দিকে টেনে রাখতেছে। এইভাবে ক্লোরিনগুলো তোমার তিন দিক থেকে বন্ধন জোড়া ইলেকট্রন নিজের দিকে সরিয়ে আনার কারণে কেন্দ্রীয় কার্বনে কিন্তু তোমার ইলেকট্রন ঘাটতি সৃষ্টি হয়। এইভাবে যাদের মধ্যে ইলেকট্রন ঘাটতি সৃষ্টি হয়, হ্যাঁ, অথবা যাদের মধ্যে ইলেকট্রনের স্বল্পতা আছে, এরা তো ইলেকট্রন আকর্ষী, এরা অবশ্যই ইলেকট্রন আকর্ষী। কাজেই আমাদের প্রথম যে ক্লোরোফর্ম, এখানে কেন্দ্রীয় কার্বনে ইলেকট্রন ঘাটতি আছে, মনে রাখবো এটা। দ্বিতীয় যে আমরা বলেছি, দ্বিতীয়তে ছিল অবশ্য এই ফসফরাস ট্রাইক্লোরাইড, সো অ্যান্সার খ হয়েছে। আর এখানে ছিল বোরন ট্রাইক্লোরাইড স্বল্পতা আছে, আয়রন টেট্রাক্লোরাইডেও স্বল্পতা আছে। সো আমাদের বুঝে গেছি আমরা যে আসলে অ্যান্সারটা কী হবে। তো আমরা আবার কোয়েশ্চেনে চলে যাচ্ছি। 5 নাম্বার গেল, এইবার আমরা দেখব 6 নাম্বার। 6 নাম্বারের উদ্দীপক দিয়ে দেওয়া হয়েছে যে A+ সালফিউরিক অ্যাসিড। এ তাহলে আমরা কি এটা বুঝতে হবে, আর তার সঙ্গে আছে সালফিউরিক অ্যাসিড। তো সালফিউরিক অ্যাসিড এটাকে তোমার কি করা হয়েছে, 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে উত্তপ্ত করা হয়েছে। তো তোমার উত্তপ্ত যখন করা হয়, এবং সালফিউরিক অ্যাসিডটা কিন্তু কনসেন্ট্রেটেড, CONC কনসেন্ট্রেটেড। তো উত্তপ্ত যখন করা হয়েছে, আচ্ছা কেউ কিছু জিজ্ঞেস করছো? ক্লোরোফর্ম ইলেকট্রোফাইল, হ্যাঁ নিসা,
ক্লোরোফর্ম ইলেকট্রোফাইল, কারণ তার কেন্দ্রীয় কার্বনে কি আছে, ইলেকট্রন স্বল্পতা আছে, ডেফিসিয়েন্সি আছে। এই ক্লোরিনের কারণে কেন্দ্রীয় কার্বনের ইলেকট্রন ডেফিসিয়েন্সি হয়। আচ্ছা, এখন দেখো A প্লাস সালফিউরিক অ্যাসিড, এখানে উপরে আছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এখান থেকে তোমার দেখাচ্ছে কি যে CH3 CH2, তারপরে তোমার দিয়েছে, আচ্ছা শোনো, এখানে এই প্রোডাক্টটা OH আছে, তো এটা হবে OSO3H, ঠিক করে ফেলো সবাই। এখানে হ্যাঁ দাঁড়াও, একটু দাঁড়াও। আচ্ছা, বি এর সংকেত কোনটা বলেছে না, বি এর সংকেত কোনটা বলেছে, আর এ ঠিক আছে, তোমরা কারেকশন করে নাও বাবা। এটা দেখো আমি তোমাদেরকে বোর্ডে দিয়ে দিচ্ছি, হ্যাঁ আমি তুলে নিই পুরোটা। তারপরে যে তোমাদের মাঝখানে যে ইথানল আছে, এটা আসলে ইথাইল বাইসালফেট হবে। তারপরে তোমাদের এখান থেকে আবার কি দেখিয়েছে যে 165 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দেওয়ায় তৈরি হয়েছে বি, আর তোমার 130 ডিগ্রি বা 40 ডিগ্রি, হ্যাঁ এখানে 40ও হতে পারে, এখান থেকে তৈরি হয়েছে সি। তো আমি আমার ক্যামেরায় সুইচ করতেছি, দেখো দেখতে পেয়েছো সবাই, এর সাথে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করেছে। তো সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করলে তৈরি হচ্ছে ইথাইল বাইসালফেট। তো ইথাইল বাইসালফেট তৈরি হয়েছে। তারপরে এই ইথাইল বাইসালফেট যে আছে, এইটাকে যখন আমরা 165 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে উত্তপ্ত করেছি, তখন তৈরি হয়েছে বি। আর যখন 130 বা 140-তে আমরা এটাকে উত্তপ্ত করেছি, তখন এটা তৈরি করেছে সি। আচ্ছা, তো তোমরা মাঝখানের যে মানে ইথানল লেখা আছে, এটাকে ঠিক করে নিও। তো এখন কোয়েশ্চেন করা হয়েছে বিটা কি। তো তোমরা জানো বাবা, এইটুক তো তোমরা জানো, হ্যাঁ যদি কোয়েশ্চেনটা করা হতো এ কি, তাও হতো। তো বি কি তোমরা এই ব্যাপারে জানো যে বি হচ্ছে ইথাইল বাইসালফেট, এবং দেখতেই পাচ্ছ। আর তোমরা এটা জানো যে ইথাইল বাইসালফেট, এই ইথাইল বাইসালফেটকে যদি তোমার উত্তপ্ত করা হয় একদম 160, 70, 80 এরকম কোনো তাপমাত্রায় যখন উত্তপ্ত করা হয়, তখন বাইসালফেট তার বিটা হাইড্রোজেন সহ এইভাবে অ্যাসিড হিসেবে বেরিয়ে চলে যায়। আমি তোমাদেরকে অ্যালকিন তৈরির যে ছিল, অ্যালকিন তৈরির অংশটুকু থেকে আমি শিখিয়েছিলাম, কিন্তু এটা অ্যালকিন তৈরির সময় শেখানো হয়েছিল। হ্যাঁ, বিটা হাইড্রোক্সি তোমার বিটা হাইড্রোজেন সহ। তো আমরা জানি কিন্তু বিটা হাইড্রোজেন হচ্ছে ফাংশনাল গ্রুপটা যে কার্বনে সংযুক্ত থাকে, সেটা হলো প্রথম কার্বন। আর এই প্রথম কার্বনের সাথে পরে যে কার্বনটা থাকে, সেটা হলো সেকেন্ড কার্বন বা বিটা কার্বন। তো আমাদের বাইসালফেটকে যখন উত্তপ্ত করা হয়, সে বিটা হাইড্রোজেন সহ আবার অ্যাসিড ফর্ম করে, আর মাঝখান থেকে এখানে কার্বন কার্বন ডাবল বন্ড হয়ে অ্যালকিন তৈরি হয়। সো আমাদের কিন্তু উত্তর পেয়ে গেছি। কোয়েশ্চেন করা হয়েছিল যে বি যৌগটি নিচের কোনটি। সো আমরা যদি অ্যালকিন প্রিপারেশনটা জানা থাকে আমাদের, তাহলে কিন্তু এই যে মাঝখানে যে ইথাইল বাইসালফেট, এই ইথাইল বাইসালফেটের দিকে তাকালে আমরা কিন্তু এটাও বুঝতে পারি যে এটা হলো ইথানল। তোমরা সবাই খুব ভালো করে জানো যে ইথানলের সাথে সালফিউরিক অ্যাসিড যখন বিক্রিয়া করে, আমি একটু ভেঙে দেখাই, একটু মনেও হয়ে যাবে তাহলে। এই যে ইথানলের সাথে যখন সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে, তখন কিন্তু এই যে ইথানলের OH আর অ্যাসিডের H এইভাবে কোনো পানি বেরিয়ে গিয়ে তোমার তৈরি করে ইথাইল বাইসালফেট। সো যদি এখানে কোয়েশ্চেনটা করা হতো এর নাম কি, কোনটি, তখনও কিন্তু আমাদের অ্যান্সার দেওয়া সম্ভব ছিল যে হবে ইথানল। যে ইথিন প্রস্তুতি পুরাটা জানে, সে কিন্তু এটা খুব সহজে ধরে ফেলতে পারবে। ইথাইল বাইসালফেট সালফিউরিক অ্যাসিডের সাথে কাকে বিক্রিয়া করালে ইথাইল বাইসালফেট হয়। তো সালফিউরিক অ্যাসিডের সাথে কোনো সন্দেহ নাই, আমরা কেবলমাত্র ইথানলকে বিক্রিয়া করালেই ইথাইল বাইসালফেট হবে। এখন ইথাইল বাইসালফেটকে যদি আমরা অনেক বেশি তাপ দিই, অবশ্যই বাইসালফেট কী করবে, তার পার্শ্ববর্তী কার্বন, যেটাকে আমরা বিটা কার্বন বলেছি, সেই বিটা কার্বন থেকে হাইড্রোজেন সহ আবার সে অ্যাসিড হিসেবে বের হয়ে যাবে, মাঝখান থেকে আবার
অ্যালকিনটা তৈরি হবে। অ্যালকিন প্রিপারেশনে এটা আমাদের ছিল। সো আমরা চলে যাচ্ছি আমাদের স্লাইডে গিয়ে দেখো যে এখানে কোয়েশ্চেন করা হয়েছে বি এর সংকেত নিচের কোনটি? অবশ্যই ঘ হবে অ্যান্সার, ঠিক আছে? অবশ্যই কি হবে? ঘ হবে, ঘ। আর তোমার তাহলে যদি কোয়েশ্চেন করা হতো এ এর সংকেত কোনটি, তাহলে এটা কি হতো? এ এর সংকেত হতো তোমার এই যে কোথায় গেল অ্যান্সারটা, ক হতো, ইথানল হতো। যাই হোক, তাহলে আমাদের এটা হয়ে গেল, 6 নম্বরটা হয়ে গেছে। তো আমরা 7 নম্বরে চলে যাচ্ছি। দেখো 7 নম্বর হচ্ছে যে ওই উদ্দীপকটা আমি উপরে রেখেছি, এ এবং সি এর পার্থক্য নির্ণয়ে ফসফরাস পেন্টাক্লোরাইড ব্যবহৃত হয়। এ এবং সি, তো দেখো বাবা এ কিন্তু ইথানল, তার মানে দেখেছ এই কোয়েশ্চেনের অ্যান্সার করতে গিয়ে তোমাকে যদিও সরাসরি বলা হয় নাই এ কি, কিন্তু 7 নম্বর কোয়েশ্চেনে কিন্তু ঠিকই আমাদের এ কি সেটা জেনে নিতে হচ্ছে। এ হলো ইথানল, CH3CH2OH, ইথানল। তার সঙ্গে জিজ্ঞেস করা হয়েছে সি, তো এখন তোমাকে সি বলতেই বলা হয় না যে সি যৌগটা কি, বাট আমরা জানি যে এই যে তোমার বাইসালফেট তৈরি হয়েছে, এই বাইসালফেট যে তৈরি হয় মাঝখানে OSO3H, তো এখানে তাপমাত্রা যদি কমিয়ে রাখা হয় এবং এখানে কন্ডিশন যদিও অ্যাপ্লিকেবল একটা ব্যাপার রয়ে গেছে, সেটা হলো যে অ্যালকোহল যদি বেশি হয় তাহলে এবং তাপমাত্রা যদি কম হয় তাহলে কিন্তু এই যে ইথাইল বাইসালফেট আমাদের দ্রবণে আরও যে অ্যালকোহলগুলো আছে তাদের সাথে বিক্রিয়া করে ইথার তৈরি হয়। আমি তোমাদেরকে অ্যালকোহল প্রিপারেশন করতে গিয়ে এটার যে কমপ্লেক্সিটি, কী সমস্যাগুলো হতে পারে সেটা আমরা তোমাদের পড়িয়েছি। দেখো বোর্ডে চলে আসলাম আমরা, যে যদি তোমার ইথাইল বাইসালফেট যে আমাদের প্রথম ধাপে যে হয়েছিল, এই ইথাইল বাইসালফেট 130 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে আরও কিছু ইথানলের সাথে বিক্রিয়া করতে পারলে ইট বিকাম ডাই ইথাইল ইথার, ডাই ইথাইল ইথার। তো আমরা আগামী বৃহস্পতিবার কিন্তু এটার ইউপ্যাক সিস্টেমটা শিখব। ইথারকে তোমার ইন্টারন্যাশনাল পদ্ধতিতে কি ডাকে সেটার ব্যাখ্যা সহ শিখব। এখন এটা ডাই ইথাইল ইথার হলো আমাদের। আচ্ছা, তাহলে এখন সি হলো ডাই ইথাইল ইথার। তো এখন আপাতত আমরা অ্যালকোহল চ্যাপ্টারে গেলে তারপরেই না আমরা পাবো যে অ্যালকোহল এবং ইথারকে কিভাবে তোমার পার্থক্য করতে হয়। তো এখন শুধু মনে রাখো যে এই কথাটা সত্য, অ্যালকোহল এবং ইথারের পার্থক্য করার জন্য ধাতব সোডিয়াম ব্যবহার হয়। হ্যাঁ, পার্থক্য দেখানোর জন্য এটা মুখস্থ করে রাখো, পার্থক্য দেখানোর জন্য ধাতব সোডিয়াম ব্যবহার হয়, ফসফরাস পেন্টাক্লোরাইড এটাও ব্যবহার হয়। তো এটা আমাদের যদি মনে থাকে খুবই ভালো। আপাতত মনে রাখো আমরা অ্যালকোহল চ্যাপ্টারে গিয়ে এই জিনিসটা পড়ে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, আমরা আবার তাহলে আমাদের কোয়েশ্চেনে চলে যাচ্ছি। তাহলে 1 নম্বর অপশন কি আছে, যে তোমার এ এবং সি এর মধ্যে পার্থক্য করতে ফসফরাস পেন্টাক্লোরাইড ব্যবহার করা হয়, কথাটা সত্য। আচ্ছা, এ সি অপেক্ষা বেশি সক্রিয়, অবশ্যই অবশ্যই এ সি অপেক্ষা বেশি সক্রিয়, অবশ্যই এ সি অপেক্ষা বেশি সক্রিয়। বাচ্চারা সবাই বুঝতে পেরেছ? কারণ এ হচ্ছে কি ইথানল, সি হলো আমাদের ইথার। তো ইথার তো জৈব দ্রাবক হিসেবে ব্যবহার হয়, তার মানে আসলে এটা খুব একটা সক্রিয় নয়। আর শেষের যে কোয়েশ্চেনটা সেটা হলো, তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ? সি এর সংকেত আমি তো দিয়েছি, মানে লিখতেছি, কিন্তু ক্যামেরা মনে হয় ফেল দেখাচ্ছে, বুঝতে পারলাম না। ইথার, এই মানে ডাই ইথাইল ইথার আমি বোর্ডে লিখেছি, বাট আমি তো বোর্ডে যেতে পারছি না, ব্যাপারটা কি? ক্যামেরা ফেল দেখাচ্ছে কেন? আচ্ছা, একটু দাঁড়াও তো।
আচ্ছা, আবার আসছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখো বোর্ডে দেখো যে ডাই ইথাইল ইথার, দেখতে পেয়েছ না? এখনো তোমাদের কাছে যায় নাই। আর 3 নম্বর অপশনটা ছিল কি, যে এরা এই দেখো এই যে এখানে ডাই ইথাইল ইথার আমি লিখে রাখছিলাম, কিন্তু স্ট্রিমিংটা হচ্ছিল না ক্যামেরা। আর তোমার 3 নম্বর অপশন বলেছে কি এ এবং সি পরস্পরের টোটোমার। এ এবং সি পরস্পরের টোটোমার কখনোই না। টোটোমার তোমার কিটোন এবং ইনলের মধ্যে আমরা কিটোনের মধ্যে আমরা টোটোমার দেখেছি, কার্বনিল যৌগে টোটোমারিজম দেখা যায়। অ্যালকোহল এবং ইথার এরা কি হতে পারে, কার্যকরীমূলক সমানও হতে পারে। হ্যাঁ, তো কার্যকরীমূলক সমানও হতে পারে যখন তাদের কার্বন সংখ্যা সমান হয়। আমরা কিন্তু তোমাদের শিখিয়েছি যে অ্যালকোহল এবং ইথার এরা পরস্পরের কার্যকরীমূলক সমানও হয়, বাট শর্ত হচ্ছে যৌগ দুটিতে কার্বন সংখ্যা সমান হতে হবে। তো সি যৌগের মধ্যে কার্বন সংখ্যা 4টা আর এ যৌগের মধ্যে কার্বন সংখ্যা 2টা, কাজেই এরা কখনোই তোমার এই দেখাচ্ছে না, কার্যকরীমূলক সমানতা দেখাবে না। তাহলে আমাদের অপশনের মধ্যে কি হলো বলো, কয়টা ঠিক হলো? আমরা দেখি একটু ইতে চলে যাই। 1 নম্বর হচ্ছে এ সি নির্ণয় করা যায়, এটা ঠিক আছে। এ এর সক্রিয়তা সি এর চেয়ে বেশি, এটাও ঠিক আছে। তাহলে 1 আর 2 ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে ক। অ্যান্সার হচ্ছে ক। তো 7 গেল। এইবার আমরা দেখব 8 নাম্বার। তো 8 নাম্বারটা বোঝার জন্য ওজোনোলাইসিস রিয়াকশনটা এটা তোমাদের জানতে হবে। দেখো এ এর সাথে ওজোন বিক্রিয়া করলে বি তৈরি হয়, আর বি ভেঙে গিয়ে তোমার ইথাইল তৈরি হয়েছে। তো বি ভেঙে গিয়ে ইথানল তৈরি হয়েছে। বি ভেঙে গিয়ে ইথানল তৈরি হয়েছে। তো এখন কোয়েশ্চেন করা হচ্ছে যে যদি আমরা ওই যে তোমার দ্বিতীয় ধাপে বি এর সাথে পানি এবং জিঙ্ক ব্যবহার না করতাম তাহলে কি হতো? তো আমাদের এত বড় রিয়াকশন এখন আমরা ব্যাখ্যা করতে পারতেছি না, শুধু এতটুকু শুনে রাখো যে তোমার জিঙ্কটা ব্যবহার যদি না হতো তাহলে এই যে উৎপন্ন এই ইথানলগুলো আবার জারিত হয়ে ইথানোয়িক অ্যাসিড তৈরি করতো। ইথানলগুলো আবার জারিত হতো, দুটো ইথানল তৈরি হয়েছে। এরা তোমার জিঙ্ক ব্যবহার না করা হলে তৈরি করতো কি ইথানোয়িক অ্যাসিড, ফার্দার জারিত হতো। আমি তোমাদেরকে শর্টকাট করে বলতেছি, দেখো এই যৌগটা কিন্তু তোমার ছিল বিউট টু ইন। মূল যৌগটা তোমাদের এমসিকিউ এর মধ্যে যে মূল যৌগটা তোমার দেওয়া আছে, আমি স্লাইডে গেলাম। মূল যৌগ এ যেটা, সেটা হচ্ছে কি বিউট টু ইন। এটার সাথে ওজোনের বিক্রিয়া করলে অবশ্যই তোমার কি হয়ে যায়, ওজোনের বিক্রিয়া করাইতে হয় তোমার কার্বন টেট্রাক্লোরাইডে। আমি গতদিনকে ক্লাস নিয়েছি, তো সবার মনে হয়নি ক্লাসটা, জাস্ট বোঝাচ্ছি, দ্রুত বুঝিয়ে দিচ্ছি যে ওজোন এসে এই যে কার্বন দ্বিবন্ধন যেটা, এই দ্বিবন্ধনকে একদম ভেঙে ফেলে। তো কার্বন দ্বিবন্ধন ভেঙে খেলে প্রত্যেকটা কার্বনের দুটো করে হাত ভেঙে যায়। হ্যাঁ, দুটো করে হাত ভেঙে গিয়ে তো তোমার ভেঙে গেল। তো অ্যালকিনের সাথে ওজোনের বিক্রিয়াতে কার্বন ডাবল বন্ডটা গেল ভেঙে গিয়ে ওই দ্বিবন্ধনে একটা করে অক্সিজেন এসে যুক্ত হয়। তো অক্সিজেন এসে যুক্ত হয়, বাকি কিন্তু ওজোনের মধ্যে আরও একটা অক্সিজেন থাকে। যাদের ক্লাসটা হয় নাই তারা শুধু এতটুকু বোঝো যে তোমার অ্যালকিনের সাথে ওজোনের বিক্রিয়ায় কার্বন দ্বিবন্ধনটা মাঝখান দিয়ে ভেঙে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়। বিচ্ছিন্ন হলো যে কার্বনে যে দুটা হাত ডাবল বন্ড ছিল, ভেঙে গিয়ে যে দুটা হাত তো থেকে গেল, সেখানে একটা অক্সিজেন, পার্শ্ববর্তী কার্বনের ওরও তো দুটা হাত আছে, সেখানে একটা অক্সিজেন যুক্ত হয়ে গেছে। তো অক্সিজেন যুক্ত হয়ে যাওয়ার পরেও একটা অক্সিজেন কিন্তু ওজোনের মধ্যে থেকে যায়। এখন যদি থেকে যায়, এই অক্সিজেন যেটা থেকে গেল সেইটা কিন্তু এই অ্যালডিহাইড যে তৈরি হয়েছে এদেরকে কি করতে পারে, আবার তোমার জারিত করে ফেলতে পারে। জারিত করে তোমার অ্যালডিহাইড থেকে অ্যাসিডে পরিণত করতে পারে। ইথানল জারিত হলে ইথানোয়িক অ্যাসিড তৈরি হবে। তো এই যে তোমার অতিরিক্ত যে অক্সিজেন, এটা যেন আমাদের উৎপন্ন অ্যালডিহাইডগুলোকে জারিত করতে না পারে, এই জন্য কিন্তু জিঙ্ক ব্যবহার করা হয়। পানির সাথে জিঙ্ক ব্যবহার করা হয়। জিঙ্ক দিলে কি হয়,
যে অ্যালডিহাইড যে তৈরি হয়েছে সেটা আর জারিত হয় না, বাট জিঙ্ক যদি না দাও তাহলে উৎপন্ন অ্যালডিহাইডগুলো সেটা কিন্তু জারিত হয়ে যাবে। আমরা সুইচ অন করা দরকার ছিল, আমি করে ফেলি নাই, মানে করি নাই। যাই হোক, আজকে প্রথম একটু সমস্যা হচ্ছে, ভুলে যাচ্ছি। তো ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। আবার বলছে এখানে দেখো যে কার্বন কার্বন দ্বিবন্ধন, এটাকে যখন আমরা ওজোন দিয়ে বিক্রিয়া করব, তোমরা যেহেতু দেখো নাই, কথা শুনেছো, তাহলে তো আবার বলতে হচ্ছে আমাকে। কার্বন কার্বন দ্বিবন্ধন ওজোন এসে যখন ধাক্কা মারবে তখন কার্বন কার্বন দ্বিবন্ধনটা যাবে ভেঙে, ক্র্যাক করে ফেলবে। এই যে তোমার কার্বন কার্বন ডাবল বন্ড ছিল, হ্যাঁ, এই ডাবল বন্ড ভেঙে ওই কার্বনেরও দুটো হাত, ওই কার্বনেরও দুটো হাত, এটার মানে ব্যাখ্যা আমরা ক্লাসে শিখবো। এখন শুধু দেখো, তো দ্বিবন্ধন ভেঙে গিয়ে এই কার্বনও দুটো হাত তৈরি হয়েছে, এখানে একটা অক্সিজেন, এই কার্বনেরও দুটো হাত তৈরি হচ্ছে, এখানে একটা অক্সিজেন। এইভাবে দুই কার্বনের সঙ্গে দুটো অক্সিজেন যুক্ত হয়ে অ্যালডিহাইড তৈরি হয়েছে। বাকি আরেকটা অক্সিজেন আছে, যে এই অক্সিজেনটা ওকে যদি ধরা না হয়, কন্ট্রোল করা না হয়, সে উৎপন্ন অ্যালডিহাইডকে আবার জারিত করে অ্যাসিড তৈরি করে ফেলে। এই কারণে আমরা জিঙ্ক দিলে কি হবে, ওই অক্সিজেনটা তোমার জিঙ্কের সাথে বিক্রিয়া করে জিঙ্ক অক্সাইড হয়ে যাবে এবং আমাদের রিয়াকশনটা ওখানেই থেমে যাবে। এই হলো আমাদের জিঙ্ক দেওয়ার উদ্দেশ্য। কাজেই আমাদের কোয়েশ্চেন করা হয়েছে, খুব মনে রাখবা কিন্তু এটা, যে জিঙ্ক না দেওয়া হলে কি হতো। তো জিঙ্ক ব্যবহার করা না হলে এটা হয়ে যেত ক। 8-এর উত্তর হচ্ছে ক, 1 নম্বর উত্তর 8-এর। আগে আমরা আগায় যাই, আরও তাড়াতাড়ি করে আগায় যাই, অনেক সময় হয়ে গেছে আমাদের। পরবর্তীটা দেখো, পরবর্তী যে তোমার 9 নম্বরটা, ওই উদ্দীপকটা তো আমরা দেখিয়ে দিয়েছি। বলতেছে যে এ যৌগটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। তো আমরা কিন্তু একটু আগেই বলেছিলাম এ হচ্ছে বিউট ইন টু। তো এ যৌগটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে, এইটা হচ্ছে কি প্রথম অপশন। তো আমরা দেখি তারপরে কি বলেছে, যে এ যৌগ প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। এখানে এ বলে নাই, আচ্ছা বলেছে উদ্দীপকের এই যৌগটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। তো এটার সত্যতা যাচাই করব আমরা। এরপরে কি বলেছে, যে এই যৌগটি প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। আমরা গতদিনকে শিখেছি যেখানে ডাবল বন্ড থাকে তারা সাধারণত প্রতিস্থাপন দেয় না, তারা ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়া দেয়। কাজেই আমাদের অপশন 2 ভুল, ঠিক আছে, যে এটা সংযোজন বিক্রিয়া দেয়, প্রতিস্থাপন বিক্রিয়া দেয় না। আর কি বলেছে, ক্ষারকীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণের সাথে অ্যালকোহল তৈরি করে। এইটা কিন্তু আমরা 19 থেকেই শিখে এসেছি, যে ক্ষারধর্মী পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণের মধ্যে অ্যালকিন চালায় দিলে, হ্যাঁ, অ্যালকিন চালায় দিলে তোমার কি হয়, এটা ডাইয়ল তৈরি করে, ইথিলিন গ্লাইকল তৈরি করে। মনে আছে হয়তো বা তোমাদের। তো এখন আমরা ক্যামেরায় চলে আসতেছি, দেখো এই যে তোমার এ যৌগটা হলো বিউট টু ইন, এবং এর সম্ভাব্য কাঠামো আমরা দিয়েছি একটা সিস, একটা ট্রান্স, আমরা কিন্তু ড্র করে ফেলেছি। কাজে এটা জ্যামিতিক সমানতা দেখাবে, এই কথাটা সত্য আছে। আর 2 নম্বর অপশনটা ভুল, এরা সংযোজন বিক্রিয়া দিয়ে থাকে। আর 3 নম্বর অপশনটাও ঠিক আছে। কাজে উত্তর চলে গেল খয়ে, উত্তর চলে গেল খতে। সো আমরা 9 নম্বরটাও আমাদের হয়ে গেছে। তো এখন আমরা পরেরটা দেখব, 10 নম্বরটা দেখব। 10 নম্বর কি বলতেছে, নাম্বার 10, আমরা কোশ্চেনে চলে যাই। 10 নম্বর, কার্বনিল মূলক শনাক্তকরণে কোন রশ্মি ব্যবহার করা হয়। এইটা বাবা একটু মুখস্থ করো এখন। এটা আইআর রশ্মি ব্যবহার করা হয়। আমরা কার্বনিল মূলক, যেহেতু এটা এমসিকিউ মুখস্থ করতে হয়, এই জন্য আমি তোমাদের এখানে নিয়ে এসেছি, যে কিছু কিছু জিনিস একটু একটু করে মনে রাখলে আস্তে আস্তে একসময় কমপ্লিটলি মনে রাখতে পারবা। তো ঠিক আছে, এটা আইআর রশ্মি হবে। আর একটা কোশ্চেন করা হলো যে ইউপ্যাক সিস্টেমে তোমার H2C2O4, তো H2C2O4 আসলে কি? H2C2O4 হলো অক্সালিক অ্যাসিড। H2C2O4 আমাদের কিন্তু শেষে একটা দারুণ একটা এমসিকিউ আছে, সরি এমসিকিউ তো না, একটা নেমিং আছে দারুণ, নামকরণ, ওটা দেখবো যে কী অবস্থা তোমরা পারো কিনা। অক্সালিক অ্যাসিড এটা COOH কে কিন্তু আমরা এইভাবে তোমার একসাথে যদি লিখি, আণবিক সংকেত হিসেবে লিখি, তাহলে এটা অক্সালিক অ্যাসিড। আমরা সুইচ করলাম আমাদের ক্যামেরাতে, দেখো দেখেছো এখানে যে H2C2O4,
এই হলো মানে আণবিক সংকেত, বাট এটা আসলে কি COOH, COOH এটা অক্সালিক অ্যাসিড, এটার নাম অক্সালিক অ্যাসিড। এখন ইউপ্যাক সিস্টেমে তোমরা তো নিশ্চয়ই এটার নাম পারবা, তোমরা কে কে লিখেছো লিখে দেখো তো, পারো কিনা দেখি একটু। ইউপ্যাক সিস্টেম এটার নাম কি হবে? লেখো দেখি ইউপ্যাক সিস্টেমে এটার নামটা কি হবে? কেউই লিখছো না কিন্তু। ইথাডায়োইক অ্যাসিড, শেখ ইফতিখার নিসা। ইথানোইক অ্যাসিড, হিয়া লিখেছ। ইথিন ডায়োইক অ্যাসিড, আচার্যি লিখেছ এটা। কার্বক্সিলিক অ্যাসিড, ডাইকার্বক্সিলিক অ্যাসিড, জুই লিখেছ। আচ্ছা, আর ইথিন ডায়োইক অ্যাসিড, হিয়া রিপিট করেছো না? ইথান ডায়োইক অ্যাসিড, ইথান ডায়োইক, নাফিসা ফাইরুজ, এতক্ষণ পরে একটা নামটা পেয়েছি। দেখো 2 কার্বনের জন্য অবশ্যই শব্দটা কি আসবে? ইথ। 2 কার্বনের জন্য অবশ্যই ইথ আসবে। এরপরে একক বন্ধনের জন্য আসবে ও এইন, একক বন্ধনের জন্য আসবে এইন। এরপরে তোমার যেহেতু অ্যাসিডের সংখ্যা 2, কাজে অবশ্যই এর সাথে কি বসবে? ডায়োইক বসবে, ডায়োইক। দেখো প্রথমে হচ্ছে গিয়ে তোমার ইথ ওয়ার্ড রুট, এরপরে তোমার একক বন্ধনের জন্য এন এসছে, তারপরে তোমার অ্যাসিডের জন্য ওইক আসবে। কিন্তু যেহেতু ডাইওইক, তাহলে এটার কিন্তু ভাওয়েলটা কাটা যাবে না। ডাইওইক অ্যাসিড, ব্যাপারটা বুঝেছ? এটা হচ্ছে ডাইওইক অ্যাসিড, ডাইওইক অ্যাসিড, ইথেইন ডাইওইক অ্যাসিড। ইথিন না তো বাবা, তোমরা যারা অনেকে দিয়েছ, ইথিন লিখেছ, তাদের ভুলটা হয়েছে কি যে এখানে তো ডাবল বন্ড নাই, এখানে তো ডাবল বন্ড নাই যে তুমি এটা ইথইন দিবা। ইথেইন ডাইওইক অ্যাসিড। আশা করি বুঝতে পেরেছো, তাহলে এটা আর ভুল করবা না। সেদিন কিন্তু নেমিংয়ে শিখিয়েও ছিলাম। তো আমরা এখন আবার আমাদের কোয়েশ্চেনে চলে যাই। 11 নম্বর 12 নম্বর আমাদের আর 3-4টা কোয়েশ্চেন আছে। হ্যাঁ, আর 3-4টা কোয়েশ্চেন, 15তেই শেষ। 13 নম্বর কি বলেছে যে CH3 CH ডাবল বন্ড CH2 প্লাস HBr, তো এখান থেকে প্রোডাক্ট তৈরি হয়েছে। তো তার মানে এটা সবাই দেখতে পাচ্ছ যে এটা একটা অপ্রতিসম অসম্পৃক্ত অ্যালকিন ইথিন, তাই না? অ্যাসিমেট্রিক্যাল আনস্যাচুরেটেড কম্পাউন্ড ইথিন, এর সাথে HBr বিক্রিয়া করাচ্ছি। এটাও কিন্তু তোমার কি বলে এটাকে, এটাও তোমার অ্যাসিমেট্রিক্যাল অপ্রতিসম বিকারক। তো আমরা বোর্ডে চলে যাই, বোর্ডে যেতে যেতে দেরি করে ফেলতেছি আমি। হ্যাঁ, তো প্রথমে দেখো আমাদের কোয়েশ্চেনের মধ্যে যেটা আছে CH3 CH ডাবল বন্ড CH2, তার সঙ্গে আছে HBr, তো দুটাই কিন্তু অপ্রতিসম। কাজে উৎপাদ যে হবে বিকারকের ধনাত্মক অংশ ওই কার্বনে যুক্ত হবে যেখানে ধনাত্মকতা বেশি। মার্কোনিকোভের নিয়ম। তো এখান থেকে তার মানে ওই পাশের কার্বনের সাথে হাইড্রোজেন যুক্ত হয়েছে, মাঝখানের কার্বনে ব্রোমিন যুক্ত হয়েছে, এটার নাম হবে 2-ব্রোমো-প্রোপেন। আচ্ছা, তো আমাদের বিক্রিয়াটা সম্পূর্ণ হলো। তো আমরা আবার কোয়েশ্চেনে চলে যাই। কি বলেছে এখানে যে বিক্রিয়াটির ক্ষেত্রে কার্বন কার্বন সিগমা বন্ধনের বিষম বিভাজন ঘটেছে। কার্বন কার্বন সিগমা বন্ধনের বিষম বিভাজন ঘটেছে। তারপরে এটি একটি ইলেকট্রন আকর্ষী দ্রুত বিক্রিয়া। তো 1 নম্বরটা তুমি বোঝো না বোঝো, 2 নম্বরটা অবশ্যই বুঝতে পেরেছো যে অ্যালকিন অবশ্যই ইলেকট্রন আকর্ষী তোমার দ্রুত বিক্রিয়া দেয়, এটা তোমার জানা আছে। অ্যালকিন ইলেকট্রন আকর্ষী দ্রুত বিক্রিয়া দেয়, তাহলে 2 নম্বর অপশন ঠিক আছে। এরপর তোমার বিক্রিয়াটিতে মার্কোনিকোভের নিয়ম প্রযোজ্য, অবশ্যই এখানে মার্কোনিকভ এর সূত্রটা
তোমার প্রযোজ্য হয়েছে, এটা ফলো করেছে এখানে। তেলো মাথায় ঢালো তেল, তেলো মাথায় ঢালো তেল, শুকনো মাথায় ভাঙো বেল। অবশ্যই তোমার এখানে যে কার্বনে হাইড্রোজেন বেশি, যে কার্বনে হাইড্রোজেন বেশি সেই কার্বনে তোমার হাইড্রোজেন এসে যুক্ত হয়েছে। সো আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে যে প্রথমটা যে কার্বন কার্বন সিগমা বন্ধনের বিষম বিভাজন ঘটেছে। এখন তোমাদেরকে জিজ্ঞেস করতেছি, এইটা কি ঠিক আছে কি ঠিক নাই? এটা কি বিষম বিভাজন ঘটেছে নাকি সুষম বিভাজন ঘটেছে? অ্যান্সার কি করতে পারবা কেউ? অনেকে অ্যান্সার দিয়েছো ডি, অনেকে বলতেছো ডি। 1 আর 2 নম্বর বলেছো অনেকে। এক আর 2 বলেছো অনেকে। তো আমি তোমাদেরকে বোঝাই জিনিসটা দেখো। তোমরা জানো যে এখানে হাইড্রোজেন ব্রোমাইডে হাইড্রোজেন পজিটিভ, ব্রোমিনটা কিন্তু নেগেটিভ। হাইড্রোজেন পজিটিভ, ব্রোমিনটা নেগেটিভ। এখন তোমরা জানো যে বিকারকের ধনাত্মক অংশটা প্রথমে যুক্ত হয়। হ্যাঁ, যে অ্যালকিনের সাথে বিক্রিয়ার সময় বিকারকের ধনাত্মক অংশটা প্রথমে যুক্ত হবে, এবং যে কার্বনের ধনাত্মকতা বেশি সেই কার্বনটা কি করেছে, এই পাই ইলেকট্রনগুলোকে ব্যবহার করে তোমার সে হাইড্রোজেনটাকে সে গ্রহণ করবে। তো হাইড্রোজেনটাকে গ্রহণ করার ফলে মাঝখানের কার্বনটা কিন্তু পজিটিভ হবে। এটা প্রথম ধাপ। এর পরের ধাপে কি হয়েছিল, বিকারকের ঋণাত্মক অংশ ওই পজিটিভ কার্বনের সঙ্গে যুক্ত হয়ে বিক্রিয়াটা সম্পন্ন করে। আচ্ছা, ওই কার্বনের সঙ্গে যুক্ত হয়ে বিক্রিয়াটা সম্পন্ন করেছে। সো প্রথম ধাপে বিকারকের মানে যে কার্বনের ধনাত্মকতা বেশি, হাইড্রোজেন বেশি, সেখানে গিয়ে এইচ যুক্ত হয়েছে। যুক্ত হওয়ার ফলে উই হ্যাভ আ কার্বোক্যাটায়ন। আমরা এটা সবাই পড়ে ফেলেছি, প্রত্যেকটা ব্যাচে পড়া হয়ে গেছে, এটা একটা কার্বোক্যাটায়ন। তো তুমি এখন বলো, কার্বোক্যাটায়ন কার্বানায়ন এই জিনিসটা তৈরি হয় কোন টাইপের বিক্রিয়ার ক্ষেত্রে? সুষম বিভাজনের ক্ষেত্রে না বিষম বিভাজনের ক্ষেত্রে? বলো। কার্বানায়ন কার্বোক্যাটায়ন এই ধরনের যে একটা মধ্যক তৈরি হয়, সেটা কি সুষম বিভাজনের ক্ষেত্রে না বিষম বিভাজনের ক্ষেত্রে? পানি খাবো। সুষম বিভাজনের ক্ষেত্রে না বিষম বিভাজনের ক্ষেত্রে? বলো। কি লিখেছ? পাই বন্ধন, সিগমা বন্ধন আমরা কিন্তু সমযোজী বন্ধন বলি। হ্যাঁ, আমরা সংজ্ঞার মধ্যে বলি নাই যে সিগমা সমযোজী বন্ধনের বিষম বিভাজন। আমরা বলেছি যে সমযোজী বন্ধনের বিষম বিভাজনের ফলে। এখন সমযোজী বন্ধন কিন্তু দুটোই, পাই এবং সিগমা দুটোই। সো এখানে কোনো সন্দেহ নাই। আমরা আবার ক্যামেরাতে সুইচ করি, দেখো যে এখানে তোমার বিষম বিভাজনটা ঘটেছে। যে কোনো একটা কার্বন, আমাদের প্রথম কার্বন, যে কার্বনে হাইড্রোজেন বেশি, সেই কার্বন কিন্তু পাই ইলেকট্রনগুলো ব্যবহার করে মাঝখানের কার্বনটাকে প্লাস বানিয়ে ফেলেছে। সো এটা বিষম বিভাজন। সো উত্তর চলে গেছে কোথায়? উত্তর গেল আমাদের তাহলে তিনটাই। ভেরি গুড। হ্যাঁ, তাহলে কার্বন কার্বন সিগমা বন্ধনের বিষম বিভাজন এটাও ঠিক আছে। এরপরে ইলেকট্রন আকর্ষী যৌথ বিক্রিয়া এটাও ঠিক আছে। বিক্রিয়াটি একটি মার্কনিকফের নিয়ম ফলো করেছে, এটাও ঠিক আছে। সো আমরা এর পরেরটাতে চলে যাচ্ছি 14, আর 14 পরে 15 শেষ। এই বিক্রিয়াটা করানো হয়ে গেছে। আচ্ছা, রিপিট হয়ে গেছে, সরি বাবা। তাহলে 14 শেষ হয়ে গেল। 14 দেখো আমাদের একটু আগে করে ফেলেছি। 14 হয়ে গেল। 15 নাম্বার দেখি, এইটা তোমাদেরকে আমি দিলাম। যাও, এটা করেই আমাদের আজকের মতো ক্লাস শেষ করব আমরা। তো এইটা আমরা দেখি। তোমরা সবাই পার্টিসিপেট করো নাই, 46 জন আসছো। আমি বুঝতেছি না তোমরা কেন এই ক্লাসগুলো করতে চাচ্ছ না। এক আর 2 নাম্বার অবজেক্টিভ করাই নেই, মানে কি বুঝি নাই তো। মার্জান আজম তুমি লিখেছ 12 নাম্বার। আচ্ছা, না 12 নাম্বারটা করাই নাই হলো। ও
ও আচ্ছা, তাহলে সিরিয়ালে বাদ পড়ে গেছে। ওই যে তোমার কালকে রাতে তৈরি করতে গিয়ে বাদ পড়তে পারে বাবা। দেখো এই যৌগটার নাম বলো, এইটার কথা বলো। আমি তোমাদেরকে যেগুলো করাচ্ছি এগুলো হচ্ছে প্যাটার্ন। হ্যাঁ, এই রকমের কোয়েশ্চেনগুলো আমরা সাধারণত আমাদের বোর্ড পরীক্ষাতেও সেট করা হয়, আমাদের জন্যও লাগে। তো এটা হচ্ছে ধরন এটা। হ্যাঁ, এইভাবে যদি তুমি শিখে রাখো তাহলে অ্যান্সার করতে পারবা। তো বলো দেখি এইটা কি হবে। আচ্ছা, এটার জন্য সময় লাগবে, আমি তোমাদেরকে হেল্প করতেছি, দাঁড়াও। আমি আগে যৌগটাকে তুলে নিই। তোমরাও খাতায় তুলে ফেলো কিন্তু, হ্যাঁ, কারণ আমরা এখনই ক্যামেরায় সুইচ করতেছি। দেখো এই যে যৌগটা লেখা হয়েছে, প্রথমে তোমার আছে CH3, তারপরে তোমার ব্র্যাকেটের মধ্যে CH2 হোল ব্র্যাকেট 3, এরপর CH ব্র্যাকেটে CH3 আছে, বন্ড CCl ক্লোরিন, আর তার সঙ্গে ব্র্যাকেটের মধ্যে আছে CH2, তারপরে কি CH2 আর আছে CH3, মানে ইথাইল মূলক আছে, বোঝা যাচ্ছে ইথাইল মূলক আছে, আর পরে আছে CH3। তো তোমরা খাতাতে তুলে নাও, আমার বোর্ডে দেখতে সমস্যা হলেও তোমরা MCQ যেটা দেখেছো সেটা তুলে দেখো। হ্যাঁ, CH2 CH3। আচ্ছা, এখন শোনো, ব্র্যাকেটের মধ্যেই হোক বা ব্র্যাকেটের মধ্যে ছাড়া হোক, আমাদের লম্বা চেইন এর মধ্যে তোমার একটু খেয়াল করে দেখো যে ব্র্যাকেটের মধ্যে বিশেষ করে যে উপাদানগুলো আসতেছে সেই উপাদানগুলোকে একটু বিশ্লেষণ করতে হবে। দেখো মিথাইল এটা কিন্তু একটা একযোজী মূলক, একযোজী একটা মূলক, আর মিথেন থেকে যদি দুটো H বেরিয়ে যায় তখন তাকে বলা হয় মিথিলিন। এটা কিন্তু একটা দ্বিযোজী মূলক। তো মিথেন থেকে একটা H গেলে মিথাইল, এটা একটা একযোজী মূলক, আর যদি তোমার দুটো H বেরিয়ে যায় তাহলে মিথিলিন, C বন্ড CH2 বন্ড, এটা হচ্ছে কি দ্বিযোজী একটা মূলক। তো তুমি দেখবা যাদের যোজনী 1 আর যাদের যোজনী 2, তো এটার জন্য একটা গল্প বলতে হয়। দেখো, হ্যাঁ, গল্পটা হচ্ছে এরকম, এটা দূরে রাখি, যে ধরো তোমরা 10 জন মাঠে গেছো খেলতে। তো মাঠে খেলতে গেছো, তো তোমাদের 10 জনের মধ্যে 2 জন ওরা জন্মগতভাবেই তোমার একটা হাত নাই তাদের, হ্যাঁ, হাত কাটা রবিন তোমাদের বন্ধু, এক হাত তাদের নাই, একটা হাত আছে। এখন যদি তোমরা এই 10টা মেয়ে কি করতে চাও, একটা ধরো যে মানববন্ধন তৈরি করতে চাও, একটা চেইন তৈরি করতে চাও, তখন তোমরা কি করবা, ওই যে দুটা হাত কাটা রবিন আছে তোমার বন্ধু 2, এদেরকে বলবো যে তোরা একজন এই পাশে দাঁড়া এই প্রান্তে, আর একজন এই প্রান্তে দাঁড়া। কারণ যেহেতু তোদের হাত একটা, তোরা কিন্তু চেইনের মাঝখানে ঢুকতে পারবি না। হ্যাঁ, তোদেরকে দিয়ে চেইন শেষ করতে হবে বা শুরু করতে হবে। এই গেল একযোজী মূলক যারা, তাদের অবস্থা। আচ্ছা, এখন তোমরা চেইন বানায় ফেলছো 10 জন মিলিয়ে সুন্দর মতো। ওই সময় আরেকজন তোমাদের বন্ধু ছিল, ও হাত কাটা রবিন, ওরও তোমার হাত নাই, একটা আছে একটা নাই। ও যদি এসে বলে আমিও তোদের সঙ্গে খেলবো, তখন অবশ্যই তোমরা কি করবা, ওকে কিন্তু প্রান্তে বসাতে পারতেছো না, কারণ প্রান্তে 2 জন বসে গেছে। আবার মাঝখানেও নিতে পারতেছো না, মাঝখানে ঢুকতে গেলে, চেইনের মাঝখানে ঢুকতে গেলে 2 হাত লাগে। কাজে ওকে কি বলবা, যে আচ্ছা ঠিক আছে তুই খেলবি যখন, তুই তাহলে ঝুলে থাক, আমাদের কাউকে ধরে তুই ব্রাঞ্চ হয়ে যা, এছাড়া তো তোকে নিতে পারতেছি না। তো যারা একযোজী তারা হয় এই পাশে, না হলে ওই পাশে বসে, অথবা ব্রাঞ্চ হয়। আর হঠাৎ করে তোমার আরেকটা বন্ধু আসছে, সে হচ্ছে 2 যোজী, 2টা হাত আছে ওর। তো ও যদি এসে বলে যে আমি তোদের সঙ্গে খেলবো, অবশ্যই তুমি দ্বিযোজী হওয়ার কারণে ওকে কিন্তু ওই প্রান্তেও বসাতে পারবে না, এই প্রান্তেও বসাতে পারবে না, ওকে ব্রাঞ্চও করতে পারবে না। বরং কী করবা, যে ওকে চেইনের মধ্যে ঢুকায় নিবা, ঠিক আছে তুই ঢুক আমাদের চেইনে, তোর তো 2 হাতে 2টা হাত আছে। তো এটাই হচ্ছে ব্যাপার, যে দ্বিযোজী হওয়ার কারণে
এই মিথিলিন কিন্তু চেইনের মূল উপাদান হবে, কথা বুঝতে পেরেছ? আর মিথাইল মূলক কিন্তু মিথাইল মূলক হোক অথবা এই যে দেখো আর একটা CH3CH2 এটা ইথাইল মূলক হোক, এরা কিন্তু চেইনের প্রান্তে বসবে অথবা ব্রাঞ্চ হবে, চেইনের প্রান্তে বসবে অথবা ব্রাঞ্চ হবে। আশা করি বুঝতে পেরেছ। এখন তাহলে আমরা এই যে স্ট্রাকচারটা লেখা হয়েছে এরই মধ্যে কেউ নামটাম লিখে ফেলেছো নাকি? না, এই যে নামটা লেখা হয়েছে অনেকে অবশ্য নাম লেখো নাই, অপশনটা দিয়ে দিয়েছো না, দেখা যাক। এই যে নামটা এখন আমরা এটাকে আগে সাজাতে হবে, না সাজালে কিন্তু বুঝবা না। সো দেখো আমরা সাজাই, প্রথমে কি আছে CH3, তারপরে দেখা যাচ্ছে CH2 আছে ব্র্যাকেটে 3টা, এর অর্থ হচ্ছে পরপর 3টা CH2 এখানে কানেক্টেড আছে, পরপর 3টা। যে টাইপ করছিল সে সময় বাঁচানোর জন্য কি করেছে, পরপর 3টাকে এক টানে লিখে ব্র্যাকেটে ঢুকিয়ে ফেলেছে। আচ্ছা, এইটুক শেষ। এরপরে দেখো আছে CH, তো CH এর সাথে ব্র্যাকেটে একটা মিথাইল আছে, এটা এক যোজি, অবশ্যই এটা শাখা হয়ে যাবে। হ্যাঁ, তারপর টান দিলাম, টান দিয়ে এই কার্বনের সঙ্গে একটা ক্লোরিন দেখতে পাচ্ছ তুমি, তো ক্লোরিনকে আমরা দিয়ে দিলাম। এই কার্বনের সঙ্গে একটা ইথাইল দেখতে পাচ্ছ, এক যোজি যেহেতু একেও আমাদের ব্রাঞ্চের মতো করে লিখলাম। আর এই কার্বনের সঙ্গে সর্বশেষ এই হচ্ছে কি আমার CH3, বুঝে দেখো CH3 CH2 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 CH মিথাইলমূলক ব্রাঞ্চ হয়ে গেছে, তারপরে কি CCl, এরপরে CH2 CH3 CH3। দেখো ভাঙাটা বুঝতে পেরেছো কিনা, না বুঝতে পারলে কিন্তু বাবা হবে না। ভাঙাটা বুঝতে পেরেছ? তোমাদের ক্লাস, কলেজের ক্লাস অবশ্যই কালকে না, শনি সোম আর হচ্ছে বুধ। আচ্ছা, এই জন্য আমি দেরি করতে পারছি, নাহলে পারতাম না। আচ্ছা, সো এই যে হলো আমাদের লম্বা চেইন। এখন তোমার অপশন, আমি আর সময় নষ্ট করছি না, যাও, আমাদের কত সময় হয়ে গেছে, বেশ সময়ই হয়ে গেছে। এখন যেটা আমরা করছি লংগেস্ট চেইন। তো লংগেস্ট চেইন গোনার জন্য আমরা বলেছিলাম একটা হেড থেকে আর একটা হেড, হ্যাঁ, একটা হেড, দেখো এখানে একটা হেড, এই যে একটা হেড, এইভাবে কিন্তু অনেকগুলো হেড আছে, মাথা আছে। তো আমরা বলেছি কাউন্ট করা শুরু করো, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7 8। দেখেছো, যদিও উপরে লিখেছি কিন্তু তোমাকে বুঝে ফেলতে হবে এটা আসলে লংগেস্ট চেইন। লম্বা চেইন গুনতে যদি ভুল করো তাহলে কিন্তু জীবনেও আমাদের যৌগ মিলবে না। 1 2 3 4 5 6 7 8, এটা অকটেন, এটা মূল নামটাই হচ্ছে গিয়ে অকটেন, মূল নাম হলো অকটেন। আচ্ছা, এখন যে পাশ দিয়ে গেলে ব্রাঞ্চগুলো কাছে কাছে পাওয়া যায় সে পাশ দিয়ে যেতে হবে। সো তুমি এদিক দিয়ে গুনলে কিন্তু 1 2 3 4 5, 5 একটা পাচ্ছ, তারপরে 6, 6 একটা পাচ্ছ, 6 আরেকটা পাচ্ছ, তাহলে কত হলো 12 আর 7, 12 সাথে কত 12 আর 5 কত হয় 17। তাহলে এদিক দিয়ে যদি যাও তাহলে তো আমাদের যে ব্রাঞ্চগুলো আছে, যে শাখাগুলো আছে, সে শাখাগুলোর পজিশনের যোগফল তোমার 17। কিন্তু যদি এই পাশ থেকে গুনো 1 2 3 4 5 6 7 8, বুঝতে পেরেছ গুণা সবাই? উপর থেকে গুনেছি 1 2 3 4 5 6 7 8। আমি বোর্ডটা একটু কাছে নিচ্ছি, দেখো 1 2 3 4 5 6 7 8। তাহলে এখন দেখা যাচ্ছে যে একটা ক্লোরিন আছে 3-এ, একটা মিথাইল আছে 3-এ, 3 নম্বর কার্বনই কিন্তু দুটো আছে, আরেকটা আছে 4-এ, তাহলে কত হলো 10। তো যে পাশ থেকে গুনলে তোমার শাখাগুলো, ব্রাঞ্চগুলোর পজিশনের যোগফল ছোট হয়, অবশ্যই আমাকে সে পাশ থেকে কাউন্ট করতে হবে। তাহলে দেখতেই পাচ্ছ একটা ক্লোরিন আছে 3-এ, মিথাইলও আছে 3-এ, আমাদের তাহলে ব্রাঞ্চগুলো আমরা পেয়ে গেছি। আর একটা মিথাইল আছে তোমার 4-এ। তো এখন নাম করার সময় যদি ভিন্ন ভিন্ন ব্রাঞ্চ থাকে, মূলক থাকে, তখন কিন্তু ওই যে অ্যালফাবেটিক্যালি সাজাইতে হয়। তো দেখা যাচ্ছে ক্লোরিন আছে 3-এ সি দিয়ে, আর মিথাইল আছে তোমার 3-এ একটা, 4-এ একটা ডি দিয়ে, সরি মিথাইল এম দিয়ে, কাজে মিথাইলটা অবশ্যই পরে চলে যাবে। তো নামটা কি হবে 3 ক্লোরো। দেখতে পাচ্ছ কি না? দেখো 3 ক্লোরো
ওকে, তারপরে তোমার 3-এ একটা, 4-এ একটা, আমি একটু মুছে ফেলি, তাছাড়া হবে না। 3-এ 4-এ ডাই মিথাইল, 3-4 ডাই মিথাইল অক্টেন। এখন আমি জানি না এটা কোন অপশনে আছে। হ্যাঁ, ডি নাম্বার, ভেরি গুড, তোমরা তো অনেকেই পেরে গেছো দেখি। 3 ক্লোরো 3,4 ডাই মিথাইল অক্টেন, ভেরি গুড, আলহামদুলিল্লাহ, অনেকেই পেরেছো। 3 ক্লোরো 3,4 ডাই মিথাইল অক্টেন। আমাদের মাঝখানের হাইফেনগুলোকে কিন্তু ঠিক রাখতে হবে। আর একটা কথা মনে রাখবা যে নেমিংয়ে আমাদের নামে মানুষদের নাম যখন করা হয় তখন কিন্তু ক্যাপিটাল লেটার ব্যবহার করি আমরা, কিন্তু ইউপ্যাক সিস্টেমে নেমিংয়ে ক্যাপিটাল লেটার ব্যবহার করা যাবে না, নিষেধ। এইটা ক্যাপিটাল লেটারের ব্যবহার নিষেধ। তো এই জন্য সবগুলো স্মল লেটারে লিখতে হবে। 3 ক্লোরো 3,4 ডাইমিথাইল অক্টেন। সো যৌগটা ভাঙতে হয় কিভাবে সেটাও বুঝতে পারলা, এরপর এটার নামটাও বুঝতে পেরেছো। আশা করি তোমরা মানে আমাদের একটু সুইচে করি আমরা কোয়েশ্চেনে। অ্যান্সারটা হলো 3 ক্লোরো 3,4 ডাইমিথাইল অক্টেন। আমি তোমাদের মানে বোঝানোর জন্য আমার এই অ্যান্সারের অপশনগুলোতে, হ্যাঁ, ওই যে ডাইমিথাইল স্পেস দিয়ে অক্টেন লিখেছি, তোমরা নতুন এই জন্য কিন্তু স্পেস দিয়েছি, সত্যি কথা একদম। আমি গতকালকে যখন লিখেছি স্পেস না দিয়ে তখন মনে হলো আমার যে তোমাদের বুঝতে সমস্যা হবে, এমনিতে কিন্তু স্পেস নাই, টানা একটা নাম 3 ক্লোরো 3,4 ডাইমিথাইল অক্টেন। তো যাই হোক, আমরা তোমাদের সঙ্গে ক্লাস নিতে পেরে ভালোই লাগলো আমার। আশা করি তোমাদের পছন্দ হয়েছে। তো কেমন লাগতেছে তোমরা কিন্তু কমেন্ট লিখে জানাবা। হ্যাঁ, ভালো হলো কি না ব্যাপারটা, আমরা যে চেষ্টা করতেছি এটা তোমাদের জন্য কতটুকু ফ্রুটফুল হচ্ছে এই ব্যাপারটা। আর আজকেও পার্টিসিপেন্ট খুব একটা বেশি ছিল না, 40 আপ ছিল, 50-র উপরও ছিল না। গত দিনই আমাদের ভালো ছিল, 60 আপ ছিল। তো এত স্টুডেন্ট এরা সময় মতো এই সকালবেলা ক্লাস করতে পারছে না, এটা খুব খারাপ কথা। তো যাই হোক, আজকে আর আমরা পড়ছি না, নেক্সট আবার আমি তোমাদের জানাই দেব। আর এমনিতে আগামী বৃহস্পতিবার তো তোমাদের নেমিংটা তো আছেই, নামকরণের পরবর্তী যে তোমার যৌগগুলো আছে এগুলো কিন্তু একটু অন্যরকম। যেমন অ্যাসিডেরটা সহজ হলেও অ্যাসিডের জাতকগুলো কিন্তু একটু ক্রিটিক্যাল না, একটু নিয়ম মনে রাখতে হয়। তো ওগুলো আমরা করবো ইনশাল্লাহ। তো আজকে তোমরা ভালো থাকো, হ্যাঁ, সবাইকে নিয়ে সুস্থ থেকো। তো আজকে আর না, সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।